প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলার বিশেষ আয়োজন আজকের আড্ডায়। আমি আপনাদের সাথে আছি ফরহাদ নায়া, আর আমাদের সাথে আছেন দ্য রোভার। তো দ্য রোভারের এখানে তিনজন ব্যান্ড মেম্বার, তিনজনই আছে। আমি প্রথমেই জাফরির কাছে জানতে চাইব, আসলে ব্যান্ডের নাম হিসেবে দ্য রোভার কেন? অনেক কিছু তো হইতে পারতো, যেখানে আমরা দেখি যে এই সময়ের মানে জনপ্রিয় যে ব্যান্ডগুলো আছে, যেমন সোনারঙ্গা সার্কাস বা সহজিয়া, ইভেন শিরোনামহীন, এদের নামের ভিতরে যেরকম একটা মানে বাংলা একটা ব্যাপার আছে, কিন্তু দ্য রোভারের মধ্যে কিন্তু আমরা ওইটা পাই না। আসলে এটা অ্যাকচুয়ালি ইট সেজ আ লট অ্যাবাউট আমাদের ব্যাপারে। কারণ হলো আমাদের যে মিউজিক টেস্ট, আচ্ছা, আগে বলি দ্য রোভারটা কোত্থেকে আসছে। দ্য রোভার আসছে আমাদের সবচেয়ে মানে অনেক প্রিয় একটা ব্যান্ড, লেড জ্যাপলিনের একটা গান দ্য রোভার, ওখান থেকে। সো আমাদের ব্যান্ডটা শুরুই হয় এভাবে। আসলে আমরা আমাদের পিছু মানে প্রিয় কিছু মিউজিক একসাথে হলো যে জ্যাম করতাম, বাজাইতাম। সো ওইখান থেকে হলো যে আমাদের পরে নিজেদের গান লেখা এন্ড এভরিথিং। সো আমরা ওইটা মানে রেখে দিছি আর কি নাম হিসেবে, যে এখান থেকে আমরা ইন্সপায়ার্ড, লেড জ্যাপলিন থেকে ইন্সপায়ার্ড, বা বলেন 60s রক অ্যান্ড রোল এবং ইস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক থেকে বা আমাদের বাউন্ড মিউজিক থেকে যে আমরা ইন্সপায়ার্ড। এই টোটাল বিষয়টা আমরা হলাম যে মানে বিভিন্নভাবে আর কি এক্সপ্রেস করার চেষ্টা করি। সো রোভার এই কারণেই আর কি, যে আমাদের পছন্দের একটা গান যেটা আমাদেরকে ডিসক্রাইব করে। রাইট, ডিসক্রাইবটাই আর কি, মানে রোভার হচ্ছে একটা জার্নি বুঝায়। রোভার যে যাচ্ছে, সো আমাদের লাইফ, আমাদের মিউজিক্যাল জার্নিটাও অলওয়েজ ট্রাভেলিং, অলওয়েজ মানে একটা জায়গা থেকে শুরু করছি। যেমন জাফরি ভাই বললো যে আমরা কিছু ইন্সপিরেশন যারা, তাদের গান কাভার টাভার করতাম, একসাথে বাজাতাম, ভাবে স্টার্ট করে আস্তে আস্তে ওই ইন্সপিরেশনগুলো নিয়ে নিজেদের গানগুলো স্টার্ট করছি। ইটস আ জার্নি। আমাদের ইনফ্লুয়েন্সেসে 60s-70s রক অ্যান্ড রোল আছে, লেড জেপলিনের কথা বললো, সাথে বললো ইস্টার্ন ক্লাসিক্যাল, আমাদের এইসব ইনফ্লুয়েন্স আছে। আবার বাউল মিউজিকের থেকে কিছু নির্দিষ্ট মানে ব্যান্ডের নাম, যদি ব্যান্ডের নাম মানে ওই টাইমের দ্য বিটলস, দ্য বিটলস, লেড জেপলিন, দ্য ডোরস, পিঙ্ক ফ্লয়েড, মানে আচ্ছা, এগুলো অনেকে। তার পাশাপাশি ধরেন রবি শঙ্করের মিউজিক, তারপরে আল্লাহ রাখা খান, বিসমিল্লাহ খান, বিসমিল্লাহ, তারপর জাকির হোসেন, এরকম এগুলো তো আমাদের মানে ইনস্ট্রুমেন্টাল যে ক্লাসিক মানে ইয়াটা আছে। জি জি আমাদের দেশে যেমন আমরা আশেপাশে এসব মিউজিকের এলিমেন্ট সবকিছুর মধ্যে শুনতে পারি। তো ওগুলো যেহেতু ছোটবেলা থেকে শুনে আসছি, এগুলো আমাদের ভিতরে একটু ছিল। আমরা কেউই ক্লাসিক্যাল পারি না, কিন্তু ক্লাসিক্যাল মিউজিকের মতো একটু ইন্সপায়ার্ড হয়ে গেছে আমাদের মিউজিকটা। তারপরও আমরা আমাদের নামটাকে চেঞ্জ করে আপডেট করি নাই। কেন করি নাই? আচ্ছা, কারণ হচ্ছে গিয়ে এই যে ইন্সপিরেশন, আমরা কোথা থেকে আসছি, এটা আমাদেরকে সবসময় মনে রাখাবে আমরা কোথা থেকে আসছি। এই নামটা কিন্তু আমরা কেউ রাখি নাই। আমাদের ব্যান্ডটা ক্রিয়েট হয়েছে আরেকজন মেম্বারের মাধ্যমে। সে এখন আমাদের ব্যান্ডের মধ্যে নাই। ওর নাম হচ্ছে আলভি। আলভি আমাকে ইউনিভার্সিটিতে মিট করে। ও আমাকে বলে যে চলেন ভাইয়া আমরা একটা ব্যান্ড করি, আমরা লেড জেপলিনের গান বাজাবো, ডোরসের গান বাজাবো, চলেন। আমার একটা বন্ধু আছে, আলভি বলল, বন্ধুর নাম তুনান। তুনান মেটাল মিউজিক করে। আচ্ছা, সো তুনান ফাস্ট ড্রামস বাজায়, আলভি আমাকে দেখাইলো ভিডিওর মধ্যে। আই ওয়াজ ভেরি ইন্সপায়ার্ড। তো তুনানের সাথে আমরা জ্যাম করা শুরু করলাম। তুনান, আলভি আর আমি, শুধু একটা গিটার, একটা ড্রামস আর শুধু ভোকালিস্ট, নো বেস, নো কিবোর্ড, নাথিং। তো এভাবে আমরা অনেক দিন চলছি। ভোর 7টার দিকে জ্যামিং করতাম, 7টার থেকে 10টা পর্যন্ত জ্যামিং করতাম। র্যান্ডমলি যে কোনো দিন জ্যামিং করার প্ল্যান শুরু হয়ে যেত। সো অ্যামেজিং একটা টাইম ছিল। এটা ছিল 2016 এর লাস্টের দিক দিয়ে, 17 আই উইল 16 উইন্টার 17 জার্নিটা মানে লম্বা। মানে আমি ওই টাইমে ভাবছি এটা বলতে মানে very যেটা recent। বললাম যে আমরা রোভার হিসেবে বা নিজেদের গানও তখন করি নাই, কিন্তু আমাদের ইন্সপিরেশন যেগুলোর নাম বললাম, যাদের এত ভালো লাগতো, আমাদের জাস্ট ওই ভালো লাগাটার জন্য আমরা প্রত্যেক উইকে এরকম একটা করে রেগুলার জ্যাম করতাম। আচ্ছা, সো ওইভাবে অনেক কিছু ডেভেলপ হয়েছে নিজেদের একটা টাইমে। সো আই থিংক হি শুড কন্টিনিউ যে এখন ব্যাপারটা হয়ে গেছে যে আমাদের কাছে এখন মনে হয় যে এগুলা সব হওয়ারই কথা ছিল। ইট ওয়াজ অল মেন্ট টু বি আগের থেকে, যে আমাদের ব্যান্ডের নাম এটাই হওয়ার কথা ছিল, আর আমাদের গানগুলো এরকমই হয়ে যাওয়ার কথা ছিল, না জাফরি? এক্স্যাক্টলি, মানে ওই মানে
সবকিছু আমাদেরকে ডিসক্রাইব করে আর কি, যে আমি যদি ওদের সাথে অ্যাড করি জিনিসটা, শুধু নামটা না, আমাদের গানের কথা, গানের সুর, বা আমরা যেরকম ভাবে ইনফ্যাক্ট মিউজিকটা কম্পোজ করি, সবকিছুই আসলে আমাদেরকে এক একভাবে মানে একটা জিনিসকে বিভিন্ন পার্সপেক্টিভে ডিসক্রাইব করতেছে, দ্য রোভার এন্টিটিটাকে বিভিন্নভাবে ডিসক্রাইব করতেছে। যেমন নামের পেছনে লেড জেপলিনের ইন্সপিরেশনটার কথা বলার কারণ হইলো এইটা আমরা যখন মিউজিক করি, না ধরেন এটা তো তোমাদের হইতাছে, ধরো বাংলাদেশের কোনো বাংলা গানও তোমাদের ইনফ্লুয়েন্স করতে পারতো। হ্যাঁ করে তো, করে তো, না, অনেক সেই- বেশি করে। প্রচুর নামের ক্ষেত্রে করে নাই, বা যেহেতু মানে রিপ্রেজেন্ট আমার দা রোভার শুনলে মনে হয় এটা কি হচ্ছে ইউরোপের কোনো ব্যান্ড আচ্ছা, নাকি হ্যাঁ। নাকি বাংলাদেশের একটা কোনো band? গাড়ির নাম? যেহেতু এটা বাংলাদেশের ব্যান্ড, সেহেতু এর Right. নামের সাথে যেই ব্যাপারগুলো থাকলে এটা আমার কাছে না, না, মনে হয় যে absolutely understandable. এটা বাংলা ব্যাপার এটা- থাকলে এটা- যেমন ওই যে আমি হ্যাঁ। সহজে শিরোনাম Right, right, right. বা ইভেন লীলা বা যারা অন্যরকম গান করতেছে তাদেরও নামের ক্ষেত্রে বাংলার প্রতি এক ধরনের মানে প্রবণতা কাজ করা উচিত বলে আমার মনে হয়। আর নয়তো এটা মানে ডিকলোনাইজ করবেন কেমনি আপনার? হ্যাঁ, মানে আপনি যে দীর্ঘকাল ধরে ঔপনিবেশিক শাসনের মধ্যে ছিলেন, হ্যাঁ। সেই হ্যাংওভার আমাদের তো কাটাইতে হবে। আমরা আমাদের ওরকম স্বতন্ত্র- কাটাতেও চাই না, 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 মিলাতেও চাই না। বেসিক্যালি আমাদের কাছে ইটস মোর ইম্পর্টেন্ট যে সবাই একসাথে হওয়া। আমাদের গানটা ওই ইন্সপাইরেশন ইনফ্লুয়েন্স থেকে আসা গানটা শুধু বাংলাদেশিদের জন্য না, বা আমি ওদের সাথে ডিফারও করব না। মানুষের আসো জন্য। শুনো, বাংলা শুনো। আচ্ছা। রক অ্যান্ড রোল মিউজিকে আমি আমাদের ইস্টার্ন ক্লাসিক্যাল দিচ্ছি, এই টোনগুলো শুনে দেখো, বিকজ তাদের ভালো লাগতে পারে। আমার কোনো এখানে মানে ডিফারেন্স নাই। সব আর্টের মতো ল্যাঙ্গুয়েজও তো একটা মিডিয়া। ওয়েল সেড। সো হইলো লাইক Exactly. মিউজিকও তো একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা মিডিয়া। বাংলা একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা মিডিয়া, ইংলিশ হোয়াটএভার, পর্তুগিজ, সবই তো একটা মিডিয়া। মেইন বিষয়টা কি তুমি ভাবটা প্রকাশ করতে পারতেছো কিনা। সো আমরা আমাদের মতন এই ওয়ান্ডারার, রোভার, ভব ঘুরে নিজেদের মতন বাতাসের সাথে ঘুরতেছি, বাতাস যেদিকে নিয়ে যাচ্ছি, এই যে ফিলিংসটা, এটা আমাদের নামের মধ্যে আছে, আমাদের কাজের মধ্যে আছে, আমাদের গানের মধ্যে আছে। এটা একটা কারণ আমাদের রোভার জিনিসটাকে ধরে রাখা, একটু ইন্সপিরেশন, আর একটা হলো আমরা যা করতেছি, ডিসক্রাইব করতেছে আমাদেরকে আচ্ছা। যেভাবে, এই দুইটাকে মিলে আমাদের নাম রাখার কারণ। আর আরেকটা যেটা দিন দিন বলা যে কলোনাইজেশন, এখন তো গ্লোবাল আসলে, মানে পুরো পৃথিবীটা একটা দেশ, রাইট? আমরা এইভাবে চিন্তা করি। কুনাল যেটা মিউজিকও বলতেছে, তাই বলে, মানে মিউজিকও আমরা তাই সবাই বলে। সেম, হ্যাঁ, আলাদা না। হ্যাঁ। হ্যাঁ, আমরা মানুষের জন্য গান বানাইছি। এখন আমরা চাই যে শুধু কনসার্টে যারা যায় তারা, তাদের জন্য না এই গান, শুধু শুধু যে ব্ল্যাক টি আচ্ছা, শার্ট আমরা 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 একটা গান শুনি। হ্যাঁ, আলাপ করে। হ্যাঁ, গান sure, শুনতে sure. শুনতে হচ্ছে। যে বাতাসের সাথে চলতে, ওই অন দ্যাট নোট যাই। লেটস প্লে। আমার- আমাদের দ্বিতীয় গান এটা, আমাদের জাফরিয়ার আমার একসাথে বসে লেখা, আর টুনান, জাফরি আর আমার একসাথে কম্পোজ করা। এটা আমাদের একটা জ্যামিং ছিল প্রথমে। আচ্ছা। এটা আমাদের প্রথমে একটা জ্যামিং ছিল, তারপরে একদিন আমরা বসে এই গানটা করছি। সো এটা আমাদের প্রথম রিলিজ, রাইট? সো শুনেই
এই পা উঠে হ্যাঁ তাই করো। ওকে, মানে যে তোমাদের গান আরো যেগুলো শুনছি আর কি, আমার কাছে মনে হয়েছে সমধর্মিতা যে অ্যালবামটা, এখানে এটার সাথে বাংলার যে তান্ত্রিক যে ধারা, মানে যে নিজেকে চেনা বোঝার যে ব্যাপার, যে জানাই ভান্ডে তানাই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এটা মানে তান্ত্রিক মতে এটা বলে, বা সফিরাও তাই বলে যে নিজেকে চেনো, সবাই বলে। তোমাদের প্রত্যেকটা গানের ভেতরে এইরকম একটা মেসেজ আছে। টাচ আছে আর কি, যেমন এই যে বাতাসের সাথে চলো, তুমি যেটা তোমার সাথে এমনি আলাপ হচ্ছিল এই গান নিয়ে, তুমি তখন বলতেছিলে যে একটা শক্তি ঘূর্ণনের ফলে যে শক্তির ব্যাপারটা ঘটে, বা আমার ভেতর আমি, দুইটা গানের মধ্যেই একটা মানে মেটাফিজিক্যাল একটা নিজের খুঁজে পাওয়ার বিষয়। এই জিনিসগুলো আসলে কেমনে তোমার মধ্যে ঢুকলো বা তোমাদের মধ্যে ঢুকছে? এইটা আসলে আমাদের মধ্যে কিভাবে ঢুকছে, আমরা যখন দেখি একটা বিড়াল বা একটা কুকুর বা একটা গাছই ধরো না কেন, তারও কিন্তু এই যে বললাম মেটাফিজিক্যাল যে টার্মটা বললাম, তারও কিন্তু কমিউনিকেশনের জায়গাগুলো এরকমই। তো আমাদের মিউজিক রাইটিং এর ক্ষেত্রে আমরা যে কোনো একটা ন্যাচারাল বিইং এর মতন করে মিউজিক রাইটটা করার চেষ্টা করি। লাইক একটা ধরো একটা কবুতর যখন উড়ে যাচ্ছে, সে তো একটা ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করতেছে। সো ওইরকমই আমরা আমাদের মতন ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করতেছি। হয়তো এটার সাথে ইনস্ট্রুমেন্ট, মিউজিক থিওরি আর ইনস্ট্রুমেন্ট যোগ হওয়ার কারণে এটাকে মিউজিক্যাল লাগতেছে। বাট কবুতরের ফড়ফড়ানিও তো একটা মিউজিক, কুকুর যেভাবে ডাকতেছে সেটাও তো একটা মিউজিক। সো আমি যেটা মিন করতে যাচ্ছি যে মেটাফিজিক্যাল যে বিষয়টা, যে একটা আমরা কিভাবে জানি যে একটা বিড়াল নিজেকে জানতে চায় না, আমরা কিভাবে জানি একটা গাছ নিজেকে জানতে চায় না, হয়তো ওই যে আমরা অ্যাজিউম করি আমরা assume করি, ইন্টেলিজেন্সটা নাই। হ্যাঁ এবারও ধরো যে আমাদের এখানের যে চর্চার যে ধারা, ভাব চর্চার যে হ্যাঁ, ধারা, হ্যাঁ। গান তো আমি ভাবের আলাপই হ্যাঁ, করবো, হ্যাঁ। তো সেই ভাবের যে চর্চা, সেই চর্চায় গিয়া আমরা কোথাও গিয়া একটা সুখ খুঁজে পাই। যেমন তুমি বলতেছিলা যে তুমি শাহ আলীর মাজারও যাওয়া হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, যে ওখান থেকেও তোমার একটা ইনফ্লুয়েন্স আছে, মানে ছোট হ্যাঁ, হইলো, হ্যাঁ, হ্যাঁ, বা না, তুমি already রাস্তায় হচ্ছে বিভিন্ন জায়গায় দেখছো Right, right, এই গান right. গাইতেছো, নানান রকম গান নানান জায়গায় Right, right. শুনছো। মানে আমরা বড় হওয়ার পরে হয়তো হয়তো রিয়েলাইজ করছি পরে অনেক কিছু। তারপরে যে আপনি বললেন মাজার টাজারে মাইজ ভান্ডারি অথবা বাউল টাউল গান হয়, অনেক ফিলোসফি কিন্তু অ্যাকচুয়ালি অনেকে বলে গেছে, তাদের গানের থ্রুতেও বলে গেছে। ধরেন And আমাদের খালি একটা টাইমে নিজের চিন্তা করে রিয়েলাইজ করতে হয়েছে আসলেও তো এরকম ব্যাপার। আমিও এটা নিয়ে বলতে চাই, right, right. আরো বলতে চাই, আরো মানুষকে এরকম জানাইতে চাই যে এরকম ব্যাপার আছে। অনেক ট্যালেন্টেড, অনেক ট্যালেন্ট এইটার একটা কারণ কি মনে হয় যে ওইখানকার যে ভান্ডার, মাইজ ভান্ডার শরীফ, ওইখানে মাইজ ভান্ডার কেন্দ্রিক Of course, ধরো ওটা হইতে পারে, ওখানে এনভায়রনমেন্টটাও হইতে পারে। মাজার তো তখনও আমরা এটা নিয়ে বলতেছিলাম যে মাজার তো একটা খুব ফ্রিডম প্র্যাকটিসিং একটা স্পেস, মুক্তি প্র্যাকটিস হয় ওখানে। তো যে কোনো আর্টিস্ট বা ওই রকম যে ফ্রিডমটাকে প্র্যাকটিস করে, সে তো মাজারকে পছন্দ করবে, ওখান থেকে ইনফ্লুয়েন্স হবে, ইন্সপায়ার্ড হবে। আর থাকলো রক মিউজিকের কথা, তুমি দেখবা যে আসরের যে ইয়েটা, ওইটার একটা মানে মাজার তো নিজে একটা উডস্টক ছোটখাটো, যে হ্যাপেনিং, প্রচুর হ্যাপেনিং, ভাবের হ্যাপেনিং, হ্যাঁ ভাব খুব ওখানে আদান প্রদান হইতেছে। আর মিউজিক্যালিটিও তোমার কিন্তু এটার মধ্যে একটা জোশটা, তুমি হইলো যে এই যে আমরা তখন কথা বলতেছিলাম বিচ্ছেদী গান হয়, মানে ভোরের দিকে একরকম একটু নীরব হয়ে যায়, বাট তাও একটা পাওয়ার কিন্তু থাকে, ঠিক আছে? ওটা কিন্তু রকের মধ্যে, রকেও সফট রক গান আছে, খুবই ব্যথা পাওয়ার গান আছে, কিন্তু ওর মধ্যে একটা কি জানি গিটার সোলোতে একটা আগুন ধরায় দিয়েছে। আর জাফরি যেরকম বললো যে বিড়ালটা কি চিন্তা করে না যে ইনার সেলফকে, যে আমাদের সব গানের মধ্যে যে ইনার সেলফকে খুঁজে পাওয়ার ইচ্ছা প্রকাশ যে করি আমার আমরা। ভেতর আমি যে ভাই এই ইচ্ছাটা আপনার ভিতরেও আছে, আমার ভিতরে আছে, সবার ভিতরেই আছে। আমরা ফ্রম টাইম টু টাইম রিয়েলাইজ করি, যে তুনান যেটা বলছে আর কি, রিয়েলাইজ করি যখন, তখন আমরা ওই ডিসকভার করার চেষ্টা করি। কিন্তু আমাদের যে রিয়ালিটিটা আমরা বানায় রাখি, ওইটা আমাদেরকে মার্জিন করে রাখে ওইটাগুলো রিয়েলাইজ করতে, ওই জার্নিতে যাওয়ার ইচ্ছা করতেও ওই আমাদের ওই মার্জিনগুলো আমাদের আটকে সবারই রাখে। তো একটা টার্গেটেড অডিয়েন্স থাকে, আপনাদের টার্গেটেড অডিয়েন্স আমাদের টার্গেট অডিয়েন্স সবাই, এমনকি শুধু মানুষ না, পশু পাখি গাছপালা সবাই। আমাদের টার্গেট অডিয়েন্স ফার্স্টলি আমরা। হ্যাঁ এক্স্যাক্টলি, ভালো কথা বলছেন। ফার্স্টলি তুনান, আমি আর জাফরি হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট অডিয়েন্স। অডিয়েন্স, হ্যাঁ এক্স্যাক্টলি অডিয়েন্স। মানে আমাদের এভরিওয়ান এলস হ্যাঁ। না। তারপরে ধরেন গান রেকর্ড করে আই গো হোম, আমি বাসায় যে আমার ওয়াইফকে এই গানটা শোনাই, অ্যান্ড দেন আমার ওয়াইফ একটা ফিডব্যাক দেয়। সো শি ইজ অলসো ওয়ান অফ দ্য ফার্স্ট, হ্যাঁ। অলসো হিজ ওয়াইফ gives us so many suggestions and feedback on how we are doing, আর এটার জন্য we are really grateful to them. হ্যাঁ, অ্যামেজিং Absolutely, সব কিছু হ্যাঁ। খুব মানে ইনার সেলফ রে
কেন পাই না ওই যে ব্লক করে রাখে, বাট আমাদের সবার মাইন্ড সবসময় কিন্তু ওই ইনফ্যান্ট ওই বাচ্চার মাইন্ডটাই কিন্তু আচ্ছা খুঁজতেছি আরো on জানতে an চাই। adult's body with adult realizations, adult maturities and what not, কিন্তু মাথাটা কিন্তু তোমার ওই সেই ব্রেইন যে ডেভেলপ হয়েছে যখন ফার্স্ট ওই নিউবর্নটাই, এখন তুমি অ্যাবজর্ব করো না সব কিছু, Yeah. অ্যাবজর্বেন্ট না, কিন্তু আপনি কিন্তু চাইলে ওই স্টেটটার মধ্যে যেতে পারেন, তখন দ্যাট ইজ ওয়েন ইউ লুক ফর ইউর ইনার সেলফ। আমরা ওই স্টেটে থাকার খুব চেষ্টা করি, আর আমাদের সব গানই প্রিটি মাচ আমাদের আচ্ছা জাফরি রোভারে যুক্ত হওয়ার কথা তোমার মাথায় আসলো বা চিন্তা করলে আলাদা এটা কিছু থ্যাংক করা? ইউ, তুমি আমাকে হলো যে কোয়েশ্চেনটা করছো, এটা আমি মানে আমরাও জানতে চাই এটা আমি তুমি এত বিজি তারপরে ইউ জয়েন্ড আস। ইটস নট অ্যাবাউট বিং বিজি, ইটস অলওয়েজ যে আমি নিজের কিছু ধরো করতে চেয়েছিলাম, যেটা হলো আমি সহজের সাথে চেষ্টা করছি এবং করতে পারছি একটা পর্যায় পর্যন্ত। আর রোভারের সাথে যেটা হয়েছে এবং হাবিব ভাই, তো আমি যদি এভাবে বলি জিনিসটা, মানে হাবিব ওয়াহিদ একটা বড় একটা এন্টিটি, আমি তার সাথে লাইভে বাজে, ঠিক আছে, আমি তার সাথে হলো লাইভ ব্যান্ডের সাথে জড়িত, মানে ওইখানে তোমার পার্টিসিপেশন লাইভ লাইভ হ্যাঁ। অন দি আদার হ্যান্ড সহজিয়ার সাথে আমি মিউজিক করছি থ্রু আউট মাই জার্নি অ্যাজ আ বেসিস, বাট আমি হলাম ওখানে একটা বেস প্লেয়ারের রোলটা, মানে কি বলবো, মানে মুখ্যভাবে ওই রোলটা প্লে করছি। আর রোভারের সাথে আমি একজন মিউজিক রাইটার, সং রাইটার হিসেবে কাজ করতেছি, যেখানে আমার নিজেকে এক্সপ্রেস করার আরো ধরো কোর জায়গাগুলো আছে। তারপরে সাথে মিউজিক লিখতে বসার আগে বহু বছর আমি কোনো গান লিখতে পারতেছিলাম না, আচ্ছা মানে একটা রাইটার্স ব্লকে ছিলাম। বেসিক্যালি আমাদের রোভার হিসেবে গান শুরু হইছেই হচ্ছে জাফি আসার পরে। সে আসার পরে, মানে আমরা কিন্তু ও আসার পরে ও এটা আসছে 18 শেষে আমি রোভারে জয়েন করছি অ্যাজ আ কিবোর্ডিস্ট। অ্যাজ আ কিবোর্ডিস্ট, ওই যে আমাদের পছন্দের কিছু গানগুলা কভার করতে একটা কিবোর্ডের কিছু সং এ কিবোর্ড লাগতো। সো আর ওর সাথে হচ্ছে আমাদের টেস্ট ম্যাচ করে, অনেক ম্যাচ করে, মানে যেই আমাদের যে Really? ইন্সপিরেশন ইনফ্লুয়েন্স গুলা ওরও একই। একই। সো একটা বন্ড ক্রিয়েট হয়ে গেছে সাথে সাথে। পোলাপান যারা জেনজি যাদেরকে আমরা করি হ্যাঁ। এরা মানে তোমাদের মানে অডিয়েন্সের হ্যাঁ, তারা আমাদের গান লাইক করে, মানে এটা আমি বলতে পারি, কারণ তারা এসে আমাদেরকে বলছে হ্যাঁ যে ভাই আপনাদের গান ভালো লাগতেছে, আমরা শুনি আপনাদের গান, এটা খুব ভালো লাগছে। এবং মানে এটা আই গেস এখন আমরা তো নতুন স্টার্ট করছি, আমরা একটা টাইম যখন পার হবে এবং মানুষকে আরো অনেকগুলো কাজ শোনাইতে পারবো, তখন এটা আসলে এইজ লিমিট ভাইবে তো আমরা কিছু করি নাই, যে আসলে লেটস সে যে রোভারের টাইপের গান শুনতে চাইতেছে সে খুঁজে নিবে আর কি। তো এটার যে টিজি বা অডিয়েন্স কোথায় আমি ঠিক জানি না, 6 থেকে 60 হইতে পারে আমি জানি না। না টিজি অডিয়েন্স ইজ এভরিওয়ান। এক্স্যাক্টলি, আমরা বিশ্বাস করি এভরিওয়ান, আমরা আমাদের বাট হ্যাঁ হি ইজ আমরা রাইট অ্যাকচুয়ালি, যে জেনজিরা আমাদেরকে হ্যাঁ জেনজি বা এই We have Gen Z friends. গান আমাদের হইতেছে Gen Z friends আছে। অন্যভাবে ভাষা হ্যাঁ। এবং সবচেয়ে ভাষা মিডিয়ামের মধ্যে যোগাযোগের সবচেয়ে বড় মিডিয়াম তো আমার কাছে মনে হয় গান। অবশ্যই তো সেই জায়গায় দুইটা ব্যাপার থাকে, একটা হইতাছে আমি আমার গান এমন ভাবে গান করব যেটা অডিয়েন্সের শ্রোতার কাতারে কাতারে নেয়, মানে অডিয়েন্স যেভাবে চায় ওইভাবে গাইবো। আর একটা হইতাছে অডিয়েন্সরে আমি আমার দিকে টানবো, আমি অডিয়েন্স তৈরি করব, নতুন অডিয়েন্স, একটা নতুন বর্গীকরণ কইরা হ্যাঁ, বলতে যেখানে পারেন হইতাছে- অনেকটা ওইটাই। যেখানে হইতাছে আমার রুচিতে অডিয়েন্স আসবে, ওর রুচিতে আমি নামবো। আসলে ভাই এরকম কোনো মানে অডিয়েন্স আসলে আসবে, টানা হিস্ট্রি আসলে আসবে, এটা একটা প্রকল্প না আসলে থাকে। না আসলে আমরা এখন যা করতেছি তাই করব। বলতে গেলে যে আমরা তিনজনের হইলো যে কি বলবো আড্ডাটা পছন্দ করি, ও ড্রামস বাজাইলে, ও গিটার বাজাইলে, বেস বাজাইলে, আমরা আমাদের কোম্পানিটা ভালো লাগে enjoy এটাই, কোম্পানিটা এনজয় করি, আমরা একসাথে বাজানোটা enjoy করি। বাজানোটা এনজয় করি, ওখান থেকে কিছু গান হয়ে আসে, ওই গানগুলো আমরা রেকর্ড করি, মানুষদের শোনাই বা আমরা রিলিজ করি আর কি। আরেকটা জিনিস দেখেন, হ্যাঁ। জাফরি এটাই আমাদের কিন্তু- সবচেয়ে হ্যাঁ জাফরি কিন্তু ব্যান্ড জয়েন করার আগে হি ওয়াজ নেভার সিঙ্গার ইন এনি ব্যান্ড। না, I was always a না, আমি bass জানি। player. হ্যাঁ, I আমি was- কিন্তু রোভার করার আগে আই ওয়াজ নেভার জাস্ট আ লিড গিটারিস্ট। He used to be a singer back then. Also, আর he তুনান এই ড্রামস বাজানোর রোভারের ড্রামস বাজানোর আগে হি ওয়াজ নেভার ড্রামার এনিওয়্যার, used to be a singer. আচ্ছা। হি ইজ এ সিঙ্গার। হ্যাঁ, তাহলে he's a তিনজন- singer. আমরা আমাদের মানে লিমিটেশন গুলো আমরা হচ্ছে কি আমার খুব লিমিটেড গিটার স্কিলস, তুনানের একটা লিমিটেড ড্রাম স্কিলস, জাফরির একটা লিমিটেড সিঙ্গিং স্কিলস বা যেটাই,
এই লিমিটেশনের যে ক্যারেক্টারগুলো আছে না, এগুলা ব্লেন্ড করে আমাদের একটা ব্যান্ডের গ্লু ক্রিয়েট হয়েছে। আমাদের ফার্স্ট অ্যালবামে ক্যাপচার করতে পারি নাই, বাট আমরা আমাদের সেকেন্ড অ্যালবাম রেকর্ড করতেছি এখন, যেটা আমরা লাইভ রেকর্ডিং করছি। সো যেটা হচ্ছে ওখানে আমরা আমাদের যে ইনভিজিবল এই গ্লুটা, আচ্ছা। যেটা কখনোই ওই স্টুডিওতে বসে আলাদা আলাদা Layer তুমি তোমার record করে। গিটার রেকর্ড করো, আচ্ছা তার উপরে আমি আলাদা ড্রামস রেকর্ড করব, তার উপরে আমি আলাদা বেস দিব, আবার তার গান উপরে গাবো। শেষে আমি আলাদা গাবো। হুম। তখন যেটা হয়েছে আমাদের সাথে যে খুব একটা মেকানিক্যাল First একটা album তো প্রোডাক্ট, ওইভাবেই করা। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট হ্যাঁ, অ্যালবামটা ওভাবে করা। একটু সময়ও লাগছে এর জন্য আমরা এই গানগুলোর মধ্যে যা প্রজেক্ট করতে চাইছি, আমাদের মনের মধ্যে মনে হয় এখন যে ওগুলা আসে নাই। বাট এই যে আমরা নেক্সট অ্যালবাম রেকর্ড করতেছি, আমরা লাইভ রেকর্ডিং করতেছি, তো আমরা যেটা প্যাডের মধ্যে করি ডিরেক্টলি ওইটাকে আমরা স্টুডিওর মধ্যে নিয়ে আসতেছি। তো ওটাতে যেটা হচ্ছে আমাদের গানের যে আইডিয়াটা পুরোপুরি জিনিসটা আসতেছে রেকর্ডিং এর মধ্যে ক্যাপচার হইতেছে। আমরা একটা গান শুনি দেখেন। ও আমরা এই যেহেতু সেকেন্ড অ্যালবামের কথা বললো, সেকেন্ড অ্যালবামেরই আমরা একটা গান, আমি এটা কইতে চেয়েছিলাম কিন্তু পরে মনে হলো যে ওটার জন্য আবার রেডি So, কিনা। হ্যাঁ অফকোর্স আমরা তো মানুষদের গানই শুনে থাকি। তাই না? হ্যাঁ, আমাদের সেকেন্ড অ্যালবামের নাম আমরা এখন পর্যন্ত Decide করি নাই। এখনো ডিসাইড করি নাই। বাট এটাই ডিসাইড কি নাম করলে নাকি? এখন না, আমাদের মধ্যে একটু ডিসকাশন বাকি আছে হয়তো। হ্যাঁ, তারপরে রিভিল হবে। নাম হইতে পারে, নাম আপনি এর জন্য মিড সেন্টেন্স আমি ইন্টারাপ্ট করলাম, সরি। নো প্রবলেম ভাই। ওকে, সো আমরা একটা গান আছে আমাদের সেকেন্ড অ্যালবামের, আয়না, এটা সব কিছু কি এমনই রয়, আমার দৃষ্টি আড়ালে হয়তো সব কিছুই বদলে যায়, আমি বিপিরে দাঁড়ালে যা দেখি না দেখি তা দেখি, দেখা যায় না। আমি দেখি কি আয়নায় আমার, নাকি আয়না দেখে কি আমার। শব্দের আসর কথা বলে না, হৃদয়ে যা বলা বোঝা যায় না। হয়তো সব কিছুই কল্পনা, যা দেখি না দেখি তা দেখি, দেখা যায় না। আমি দেখি কি আয়নায় আমায়, নাকি আয়না দেখে কি আমায়। দেখি যা বুঝি না, আমি কে জানি না, সে খবর রাখে যে তারে পাবো কোথায়। আমি দেখি কি আয়নায় আমায়,
কিছুই কল্পনা ও যা দেখি না দেখি তা দেখি দেখা যায় না। সমধর্মিতার মধ্যে ধরেন আমরা একটা ইনক্লুসিভনেস খুঁজে পাই যে সবাইরে এক করা, একটা ঐক্যের জায়গায় আনা। এইটা কি এইরকম কোনো চিন্তা থেকে আর কি? হ্যাঁ হ্যাঁ, এই একদম রাখা? লিটারালি দ্যাট সমধর্মিতা, মানে সবাই সমান, মানে এটা ডিকশনারি মিনিং হচ্ছে গিয়ে ভাইচারা, ব্রাদারহুড। ব্রাদারহুড আর কি। হ্যাঁ, তো ব্রাদারহুড মানে কি? আমরা একজন আরেকজনের কেয়ার করব। এই ব্রাদারহুড কাদের সাথে? এটা কি অডিয়েন্সের সাথে? হ্যাঁ, না, সব মানুষ, মানুষের সব সাথে, মানুষ, musician, সব মানুষ। we are all মানুষ, brothers পশু and পাখি, sisters. মানে নেচারের সব এলিমেন্ট, এটা যদি একটা হারমোনিতে না চলে এটা কিন্তু মানে টিকতে পারে না। সবকিছুতে হারমোনি আছে ভাই। হারমোনি আছে। বিড়াল নিয়ে আলাপ হইতেছিল, বিড়াল কি গান শোনে? বিড়াল শুনে তো, হ্যাঁ। বিড়ালকে গান শুনে দেখলাম যে বিড়াল গান শুনে ডিপেন্ড করে গানটা কিরকম, সেম আমাদের উপর। আপনাদের গান আমি বিড়াল শোনে? আমি আশা করতে পারি। আমরা বাজাইলে শুনি। আমরা যখন বাজাইছি আমাদের বিড়ালটা ভয় পাইছে একটু, কারণ বেশি বেশি আওয়াজ হচ্ছিল। ওদের তো সবকিছু বড় বড় দেখে, সবকিছু বেশি বেশি মনে হয়, সেন্সেস বেশি। বাট আবার যখন কিন্তু soft আবার করে যখন রিল্যাক্সিং হ্যাঁ। জিনিস বাজাইছি তখন ওর বিড়াল ঘুমায় পড়ছে সামনে শুনতে শুনতে। হ্যাঁ, আচ্ছা। কমফোর্টেবল এটা- ফিল করছে। ভাই খালি বিড়াল না, গানের ইফেক্ট, মিউজিকের ইফেক্ট গাছের উপরেও হয়। যেমন আমি ছোটবেলা শুনছিলাম যে একটা স্টাডি আছে যেটাতে মানুষ এটা পাইছে যে রবীন্দ্রসঙ্গীত শুনলে নাকি গাছ রিল্যাক্সড হয়ে যায়। আচ্ছা, এটা কি nice. আপনার কাছে, ডাজ ইট মেক সেন্স টু ইউ? না ধরেন সবকিছুরই ওই যে ও যেটা বলতেছিল একটা মানে ছন্দ আছে, একটা রিদম আছে আর কি। হ্যাঁ। ওই রিদমটা তো ভিন্ন আলাপ, কিন্তু এইটা আসলে এই গাছের ভাষা তো পড়তে পারি না। হ্যাঁ, না, পড়তে আমরা তো পারলে পড়তে বুঝতাম। পারবো না। ঠিক আছে, তাইলে জগদীশ চন্দ্র হওয়া লাগবে। না, আমাদের কথা বলার ভাষায় আমরা পড়তে পারবো না, বা পড়ার ভাষায় বাট পড়তে কিন্তু পারবো না। গাছ তোমার সাথে কিন্তু কমিউনিকেট করতেছে, হ্যাঁ, রাইট? আমরা- প্রতিনিয়ত তুমি অক্সিজেন পাইতেছো, তোমাকে ফুল দিতেছে, ফল দিতেছে, ছায়া দিতেছে, ঠিক আছে? ও কিন্তু তোমাকে একটা কেয়ার দিতেছে। So তুমি একটা এটা- অন্য লেভেলের কমিউনিকেশন হচ্ছে না, হ্যাঁ। এটা কিন্তু আমার আর আপনার মধ্যেও এখন হচ্ছে। এখন আমরা খালি কথা বলা ছাড়া হ্যাঁ। আমি কিন্তু আপনার ভাইব্রেশন রিড করতেছি। একটা কনভারসেশন কখন হয়? যখন হলো যে দুইজনই কথা বলে। এখন জিনিসটা হয়ে গেছে যে আমরা যে ওর সাথে যে কমিউনিকেটটা করতেছি, এটা একটা পর্যায়ে এসে একটা সুপ্রিমেসি বা পাওয়ার ডমিনেন্সের জায়গায়, এক্সারসাইজের জায়গায় চলে গেছে যে আমরা বেটার দেন গাছটা তৈরি হয়েছে আমাদেরকে সার্ভ করার জন্য। ও আমাকে অক্সিজেন দিবে, আমাকে ছায়া দিবে, ফুল ফল দিবে, আমি ওকে মেরে ফেলবো কাঠ কেটে, এরকম সোফা বানায় আমরা ওটার উপরে বসবো। আমরা কিন্তু এরকম একটা গিটার বানাবো, আমরা এরকম একটা ইকোসিস্টেমে চলে আসছি জিনিসটা। কিন্তু তুমি যদি চিন্তা করো প্রাণের জায়গা থেকে, সর্বপ্রাণের জায়গা থেকে, হ্যাঁ, সব কটা প্রাণ কিন্তু একসাথে রিং করতেছে, ভাইব্রেট করতেছে। গাছের নিচে গেলে ও যে তোমাকে যে মানে একটা আশ্রয় দিতেছে, আরাম দিতেছে, এটা কিন্তু রিঙিং, ওর কমিউনিকেশনের একটা ল্যাঙ্গুয়েজ, যেরকম মিউজিক একটা ল্যাঙ্গুয়েজ। সমধর্মিতা। হ্যাঁ, সো সমধর্মিতার যেটা তুমি বলতেছিলে, আমরা জিজ্ঞেস করবো যে এটা কারা আর কি। হ্যাঁ, এটা মনে হয় সব লিভিং নন লিভিং, এই গিটারটা সকল এই ও একটা কাঠের টুকরা, কিন্তু আমরা যখন বাজাচ্ছি ও একটা সাউন্ড, একটা লাইফ ক্রিয়েট করতেছে। আমাদের এখানে যে তান্ত্রিক যে লিটারেচার আছে, তান্ত্রিকরাও এইটা বলে যে একটু আগেও বলছিলাম যে জানাই ভান্ডে তানাই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এবং আমার দেহে যে এন্টিটি বা যে সত্তাগুলো আছে সেই সত্তাগুলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবখানে আছে। হ্যাঁ, ফলে তার সাথে আমার একটা সংহতি আছে। এক্স্যাক্টলি। এই সংহতি, আর তোমাদের গানগুলো আমার এরকম মনে হয়েছে যে মন্ত্রের মতো আর কি, যে তোমরা যখন একটা গান করতেছিলে না, মনে হইতেছে যে কোন শ্লোক পাঠ করতেছে, প্রার্থনালয় কোনো একটা, ঠিক আছে, মন্ত্রের মতো, যে শ্লোকের মতো এটা কানে বাজতেছে, রিদমটা থেকে শুরু করে সবকিছুর মধ্যে একটা স্পিরিচুয়ালিটি আছে। এই স্পিরিচুয়ালিটি আমাদের নষ্ট করে দিতেছে কিনা, ধরেন এআই, মিউজিক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এআই এর যে সংযোজন, একদমই না। অনেক কঠিন একটা না, মানে আই গেট ইউর পয়েন্ট, বাট আমি মনে করি এআই তো আসলে মানে এটা একটা টুল। হ্যাঁ, এই টুলটা মানুষ ইউজ করতেছে। যে আমি যদি এভাবে বলি যে আমরা একটু আগে হয়তো এরকম একটা আলাপ দিচ্ছিলাম যে মান্নাদের গান হইলো যে এআই দিয়ে, এখন ও তার গলা দিয়ে হইলো যে বানায় ফেলতেছে। বাট কিন্তু এই যে মান্নাদের গানটার পেছনে যে সলিল চৌধুরীর মিউজিকটা আছে বা পুলক বন্দ্যোপাধ্যায়ের যে লিরিকটা আছে,
এই যে মেধাগুলো একসাথে যোগ হয়ে যে মান্নাদের গানটা হয়েছে, এই মেধাগুলো তো এআই সবসময় রিড করতে পারবে না। এই পরিমাণ সে এখনো মনে হয় না ডেটা ইনফরমেশন রাখছে যে তুমি সব কয়টা ইনফরমেশন দিয়ে দিলেও সে তার কোর আইডেন্টিক্যাল যে কাজগুলো, পুলক বন্দ্যোপাধ্যায় কেন এই শব্দটা ইউজ করলো এটা শুধু সেই জানে, এটা এআই জানবে না কখনো। মান্নাদে কেন এই ইয়েটা নিল, ভাবটা করলো, গলার কাজটা দিল। আমরা দেখছি অনেক। আমি মনে করি যেটা এই যে বললো যে তারা যেটা বানাইছে ক্রিয়েশনটা, এটা সম্ভব না। ক্রিয়েটিভিটিটা এটা মনে হয় মানুষ ছাড়া আর পসিবল না। মানে human Create, touch ছাড়া ওইটার মধ্যে নিজের প্রাণ থাকবে না, মায়া থাকবে ফ্রি না। উইল, ব্যাপারটা ফ্রি উইল একটা কিছু ক্রিয়েট করতেছে চিন্তা করে। এআই করতেছে কি, যাদের কথাই তাদের গলার রেকর্ডিং, গান টান, ফ্রিকোয়েন্সি সব ডেটাগুলো নিয়ে তারপরে ও করতেছে যেটা আগে ক্রিয়েটেড জিনিসটা থেকেও আইডিয়া করে একটা জিনিস বানাচ্ছে। কিন্তু নতুন ক্রিয়েশন যেটা, ক্রিয়েটিভিটি যেটা, এটা এআই থেকে হয়তো বা সামনে আরো বেশি ডেটা কালেকশনের অবস্থা ভালো হবে, অনেক কিছু করে ফেলবে, বাট মনে হয় না এটা রিপ্লেস হবে। একটা মানুষের সাথে থাকতে Replace হবে না। আইডিয়াটা রিপ্লেস হবে না, ব্রেন কিভাবে? থেকে একটা জিনিসটা করতে হবে। যেমন 30 years to 20 to 30 years from now, I assume ম্যাক্সিমাম যতগুলো অকুপেশন আছে ওয়ার্ল্ডে ওগুলো সব বিলুপ্ত হয়ে যাবে। আর যেগুলা থাকবে সেগুলা শুধু যেগুলা এআই টেক ওভার। যেমন ডক্টরের কাছে গেলে যেমন বিষয়টা হইতে পারে যে আপনাকে এআই ডায়াগনোস করবে, করে আপনার কি রোগ এগুলা ডক্টরের কাছে 4টা বা 5টা অপশন দিয়ে দিল, তারপর ডক্টর চুজ করবে ওখান থেকে কোনটা বেস্ট আপনার জন্য। রাইট টুল আর কি। ইয়া, হ্যাঁ। কিন্তু যে পেইন্টার পেইন্টিং করতেছে, এস এম সুলতানের পেইন্টিং কিন্তু এআই, এস এম সুলতান আরেকটা হবে না। ও ওটাই রিড করে ওরকম বানাবে আর কি। মানে না, আমরা বিটলসের দেখতেছি- গান কপি করে, বিটলসের সবার গলা কপি করে একটা নতুন বিটলসের গান বানাইতে পারবে, হ্যাঁ কিন্তু বিটলস 100% হবে না। আর্টকে কখনো এআই ওই টেক ওভার করতে পারবে না। কর্নার করতে পারবে না, Corner করতে বিকজ পারবে না। আর্ট ইজ ওই যে কিন্তু আর্ট আমরা ইজ তো- আমরা তো ভাই স্পিরিচুয়ালিটি। এটা দেখছি যে হলিউডে হচ্ছে অনেকগুলো লোক বেকার হয়ে গেছিল এআই আসার পরে, অনেকগুলো লোক ছাঁটাই করে See, দিয়েছে। exactly. ছাঁটাই করে শুরু দেওয়ার হয়ে গেছে পরে- এটা। হ্যাঁ, ছাঁটাই করে দেওয়ার পরে ওরা মুভমেন্ট করছে, করার পর এটা সলভ হয়েছে। কিন্তু এই যে ছাঁটাই করছে মানে অনেক শিল্পী, সম্ভব যে হ্যাঁ এটা যে হইতেছে এবং এটা যে হবে, এটা তো একটা অ্যালার্মিং বিষয়। তো মিউজিক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা আর কি ইনফ্লুয়েন্স রাখতে পারে বলে জাফরি মনে করেন? এটা ভালো প্রশ্ন। ইনফ্লুয়েন্স বলতে আমি যেভাবে দেখি আর কি, আমি যদি এআই ইউজ করতাম, আমি সচরাচর ইউজ করি না মিউজিকের ক্ষেত্রে, এমনি চ্যাট জিপিটির সাথে হইলে যে কোনো ইনফরমেশন জানা টানা এগুলো হয়, বাট মিউজিকের ক্ষেত্রে এখনো ওইভাবে কোনো প্রফেশনালি বা কোনোভাবেই ইউজ করা হয় নাই। বাট আমি যদি ইউজ করতাম তাইলে আমি হয়তো এইটা থেকে ইন্সপিরেশন নেওয়ার জন্য ইউজ করতাম, যে আমি একটা রক রিফ ভাবতেছি, আমি আগে বললাম যে এরকম একটা গান ও আমাকে দিত, আমি ওটা শুনে হয়তো আমার মতন করে বাজাইতাম, আমি ইন্সপায়ার্ড হইতাম, অনুপ্রাণিত হইতাম, অনুকরণ হয়তো করতাম না। হয়তো যদি কিছু চুরির জায়গা থাকে, এটা তো আমি আর এআই ছাড়া কেউ জানতেছে না, হয়তো এটাও করতাম যদি আমার কাছে ওইরকম মনে হতো এটা আমাকে ওইরকম মুভ করতো। এআই কে টুল হিসেবে ইউজ মানে করার কথা ভাবতে পারি, কিন্তু দিন শেষে একটা এআই কে আমি যতই ইনফরমেশন দেই, আমার ভঙ্গিমা, কথা বলার স্টাইল বা আমি যেভাবে গান করি, এই সব কিছু এটা একান্ত আমার এই পুরো লাইফের একটা মানে কি বলবো টোটাল একটা অ্যাকুমুলেশন আর কি, টোটাল জিনিসটা আর কি এটা এক্সপ্রেস করি। এখন তোমার সাথে যে কথা বলতেছি, আমার পুরো জীবনটা বা তার আগেও যদি কোনো জীবন থেকে থাকে বা তারও আগে যদি থাকে পুরোটা carry করে পুরোটা আসছে ক্যারি করে আমরা এই মোমেন্টে আছি। দ্যাটস সো ট্রু। হ্যাঁ একদমই মানে সর্বশেষ মানে আপডেটেড। হ্যাঁ সবকিছু শুধু আমার না, আমার এই বিইং এর যত অ্যানসেস্টার্স আছে, সব হ্যাঁ। অ্যানসেস্টার্স সব ইন্টেলিজেন্স আমি ক্যারি করতেছি। রাইট ডিএনএ তো আছে, লিটারালি আছে। ডিফারেন্ট আলাপে ঢুকতে চাই না। এটা অনেক আলাপ, অনেকক্ষণ ঠিক আছে, আলাপ হয়ে গেছে। অবশ্যই। হ্যাঁ। সেটা হইতাছে ধরেন বাংলা গান, বাংলাদেশের বাংলা ব্যান্ড, Right. কলকাতা মানে বাংলাদেশের বাংলা ব্যান্ড, মানে ইস্ট কলকাতার বেঙ্গল আর বাংলা ওয়েস্ট ব্যান্ড, বেঙ্গল বা ধরেন উপমহাদেশীয় যে আচ্ছা, ব্যান্ডগুলো আচ্ছা, আছে আচ্ছা, মানে আচ্ছা। অন্যান্য ভাষায়ও, আচ্ছা ইন্ডিয়ায় বা হ্যাঁ, পাকিস্তানে, হ্যাঁ। এটা নিয়ে মানে জাফরির ভাবনাটা কি, মানে মানে- বা আপনাদের ভাবনাটা কি? ব্রো কি মনে হয় যে এইটা তোমাকে কিভাবে ইনফ্লুয়েন্স করছে? Influence না, আমি আমরা বলতে পারি না, আমরা দেখছি মানে, যে ধরেন হ্যাঁ। একটু হিন্টস দেই যে ধরেন 60-70-এ আমরা দেখছি মান্না দে থেকে শুরু করে ভূপেন হাজারিকা, ওইদিকে আরো ওই যে কি যেন ওনার নাম বললে একটু আগে, সলিল সলিল চৌধুরী হ্যাঁ, থেকে শুরু করে এক ঝাঁক মানুষ আসছে যারা হ্যাঁ, হ্যাঁ। একটা গান রে
একটা বিশেষ জনের গানকে আগায় নিয়ে গেছে। আবার আমরা বাংলা ব্যান্ডেও দেখতেছি মাইলস, ওয়ারফেজ, আর্টসেল, জেমস, এলআরবি, এরা একটা ইরা গেছে। এখন কিন্তু আমরা ওইরকম কিছু দেখতে পাইতেছি না বাংলা গানের ক্ষেত্রে। আমরা হয়তো বলতেছি দেখতে পারতেছি না, কিন্তু 30 ইয়ার্স ফ্রম নাও আর 50 ইয়ার্স ফ্রম নাও যারা থাকবে, যারা টিনেজার থাকবে বা যারা 20 ইয়ার ওল্ড থাকবে, তারা এই মিউজিকগুলোকে ডিসকভার করবে না। না, ডিসকভার করবে, কিন্তু ওই সময়ই ওইটা হাইপ ক্রিয়েট করছিল, যেটা এই সময়ে রক অ্যান্ড রোল যেমন ওই সময় কিন্তু দুইভাবে হাইপ ক্রিয়েট না, কিভাবে? কম্পিটিশন এখন অনেক বেশি ওয়ার্ল্ড ওয়াইড সবকিছু, ওদেরও ওদেরও সবকিছুই। ব্যান্ড মিউজিকের যে কথাটা বললেন, ব্যান্ড মিউজিকের দিক থেকে আমাদের বাংলাদেশ মোটামুটি অনেক আগায় ছিল and এখনো আছে। হ্যাঁ, ইন্ডিয়ার মার্কেটটা হচ্ছে বলিউড। বলিউড অথবা এই যে ওই বাংলা সিনেমা, ওদের যেগুলা ওইটা বেস। যত আর্টিস্টদের কথা বললেন মোস্টলি সবাই ওই বলিউড বা ওইখানে কাজ করছে। এবং বাংলা ওইটাই কিন্তু সিনেমা সাবকন্টিনেন্টে সবচেয়ে বেশি সব ভাষাভাষী, নেপালে যাও, বাংলাদেশে আসো, তুমি পাকিস্তানে যাও, সব জায়গায় বলিউড মিউজিক আছে। মিডল ইস্টে যাও, আচ্ছা। ঠিক আছে, সব জায়গায় মানুষ কিন্তু বলিউড শুনতেছে। আরো দূরে তুমি মানুষ ডাব করে করে বলিউড মিউজিক, বলিউড মুভি দেখতেছে, বলিউড মিউজিক শুনতেছে। এইটা তারা করছে মুভির মাধ্যমে, ঠিক আছে। অন দি আদার হ্যান্ড তুমি চিন্তা করো, লালনের দেহতত্ত্ব নিয়ে জার্মানিতে হইলো যে ইয়ে করা হইতেছে, রিসার্চ করা হইতেছে। সো মানে তারা তাদের যেই সাউথ এশিয়ান স্টাডিজ নামে যে ব্যাপারটা আছে, পৃথিবীর সমস্ত বড় বিশ্ববিদ্যালয়ে লালনের পড়ানো হয়। রাইট, এক্স্যাক্টলি। কিন্তু আমরা দেখতেছি এইখানে কলকাতায় না হইটা, কলকাতার একটা কালচারাল হেরিটেজ ছিল, বা আছে। রাইট। তো বাংলায় কেন এই উত্তরণটা করছে? জেমসের মতো একজন লোক তৈরি হয়েছে। এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। আমার মনে হয় এটার জিনিসটা আসলে যেভাবে এই দুইটা ল্যান্ড হইলো গ্রো করছে, যেমন তুমি যদি কলকাতার যে হিস্ট্রি দেখো, এখানে বন্দরে প্রথম পর্তুগিজ বা ইংরেজদের আসা, ওলন্দাজদের আসা 1498। ওই টাইম থেকে এটার যেভাবে নগরায়ন হয়েছে, ওটা কিন্তু খুব ইউরোপিয়ান একটা যদিও আরেকটু পরে 1498 এখানে, বাট টোটাল এখন পর্যন্ত আমরা যে এটা দেখি সেটা কিন্তু কলকাতা সেই প্রায় 200-250-300 বছর আগে একটা হিস্ট্রি, একটা সেম হিস্ট্রি কিন্তু ঢাকারও আছে, বাট ইন ইটস ওন ওয়ে, যেটা একটু শহরতলি, যেটা একটু মানে রাজ দরবার কেন্দ্রিক, ঠিক আছে, একটু হ্যাঁ। এই জিনিসগুলা যেমন আমরা, যেমন ধরো 1975-এ যখন তোমার সাথে একটা আলাপ হইতেছিল, বলতেছিল যে মহিনের ঘোড়াগুলি, রাইট, এটাই আসতেছিলাম। ধরো 75-এ সংকীর্ণ পাখিগুলো কলকাতা বিষয়ক মহিনের ঘোড়াগুলির যে অ্যালবামটা, ওইটার গানের লিরিক হইলো সংকীর্ণ পাখিগুলো যে রানওয়ে জুড়ে পড়ে আছে শূন্যতায়। এট দ্য সেম টাইম আজম খান বলতেছে রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, হ্যাঁ, মা তার কাঁধে, ছেলেটি মরে গেছে। এই যে ক্রাইসিস, দুইজনের ক্রাইসিস, বিষণ্ণতা। একজনের একটা নগরায়ন, রানওয়ে, যখন ওরা বলতেছে, গল্প বলতেছে রানওয়ে, আমাদের দেশে কয়টা রানওয়ে তখন? আমাদের দেশে রেল লাইনে কাটা পড়া ছেলের গল্প আছে আমাদের কাছে, আমরা ওইটা বলছি, ওরা ওদেরটা যা দেখতেছে তাই বলতেছে। এইটা ধরো সব সং রাইটার বলো, লিটারেচার কবি বলো, আমরা সবাই তো একটা ইন্টারচেইন কানেকশনে আছি, যা সমসাময়িক দেখতেছি। তুমি প্যালেস্টাইনের জন্য কাঁদো, আমিও কাঁদি, ঠিক আছে, আমরা এটা নিয়ে ভাবি, আমরা এটা নিয়ে মিউজিক করি, আমরা এটা নিয়ে প্রোটেস্ট করি। এটাই তো আসলে পুরো জিনিসটা, ভাইব্রেশনটা তো এইভাবেই কাজ করে। আমার কাছে যেটা মনে হইতেছে যে কলকাতার যে কালচারাল হেরিটেজ ছিল, এই হেরিটেজের কারণে তাদের মিউজিক এক পশলা হয়ে গেছে, যেটা আমাদের এখানে ডিফারেন্ট সম্ভাবনা তৈরি হয়েছে, ডিফারেন্ট ধারা তৈরি হয়েছে, যেটা ওইখানে হইতে পারে না। ওইখানে ওই ক্লাসিক, ওইখানে ওই একটু রাবীন্দ্রিক অ্যাস্থেটিক, ঠিক আছে, এই দুইটা মিলে একটা বিউটিফুল অন ইটস ওন ওয়ে চলবে, কিন্তু তারপরেও ওইটার একটা ওই প্রভাব থেকে তারা বাইরে হইতে পারে না। রবীন্দ্র বলয় থেকে বাইরে হইতে পারে নাই, ওই ক্লাসিক্যাল, একদম পিওর ক্লাসিক্যাল মিউজিকের ধারা থেকে বাইরে হইতে পারে নাই। কারণ জন্মাইয়াই সে শিখতেছে, হারমোনিয়াম শিখতেছে, মুসলিম রবীন্দ্রসঙ্গীত শিখতেছে, রবীন্দ্রসঙ্গীত শিখতেছে। বাংলাদেশের মুসলিম পরিবারে কিন্তু এটা হয় না, ফলে সে অন্যভাবে শেখে, অনেক ভেরিয়েশন পায়। সে ধরো এই যে যেমন আমার প্রথম ধরো জানা গানে যে আমার আল্লাহ নবীজির নাম, আমি এটা থিঙ্ক কোনো হুমায়ুন আহমেদের নাটকে বা কোনো ফকির থেকে শুনছি, এলাকার ফকির থেকে শুনছি, রাইট, ঠিক আছে, বা যে ফকিরা যেমন গান করে, সুর করে করে গান করে, ঠিক আছে, এটাই কভার করবে। এই হ্যাঁ, আর্ট এটাই কভার করে। এটা কেন বললাম, যখন আমরা গান করি আমরাও চেষ্টা করি যে যেটা শুনছি আশেপাশে ছোটবেলায়। তোমাদের গানে এই ব্যাপারটা খুবই আছে, যে ওই যে আমি যে গানটার কথা বারবার বলতেছিলাম যে আমার ভেতর আমি, এইখানে লাইনগুলো হইতাছে, মনে হইতাছে যে
প্রত্যেকটা লাইনই হইতেছে মানুষের একদম স্রেফ মুখের ভাষা, এটার মধ্যে Right, আলাদা কোনো right. aesthetic নেই। আলাদা কোনো, হ্যাঁ সেই মানে ওই ধরো চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যায়, ঠিক আছে, একটা বাচ্চাকে একটা মা হইলো যে তার চাঁদের সাথে হইলো যে তুলনা যে করতেছে, এইখানে কিন্তু সে হইলো যে আরো অ্যাস্থেটিক্স যোগ করে আরো উপমা দিয়ে আরো, সে খুব সিম্পলিফাই রাখছে, এটাই অনেক মজার এটাই মজার হয়ে গেছে। তা আমরাও এরকম সিম্পলিফাই রাখার চেষ্টা করছি। তো হয়তো এটার হয়তো এই পৃষ্ঠার পেছনে আরো কিছু জিনিস আছে, মানুষ যদি ভাবে সে পাবে। আমরা এমন না যে তাকে ভাবাইতে চাইতেছি, একদম একদম। আমরা এমন না ভাবাইতে চাইতেছি, আমরা জাস্ট হইলো এটা ফিল করছি, লিখে ফেলছি। আর ওটাকে ডকুমেন্ট করছি। হ্যাঁ, আমরা এই তোমার এই প্রিয় গানটাই করি। ছিলাম কোথায়, এখানে এলাম কেন আমি, এখান থেকে যাব কোথায়, সেই নিয়ে ভেবে মরি আমি। আগে ছিলাম আমি কেমন, এখন করেছি কেন এমন, শেষে রব আমি যে
মানুষের ইতিহাস যত দিনের মানুষ নিজেরা চিনতে চাইছে সবসময়, সেটা সক্রেটিস থেকে শুরু করে সোরেন কিরকেগার্ড থেকে শুরু করে লালন পর্যন্ত, এই গানেও সেই একই আলাপ। হ্যাঁ মানে এটা তো মানে একটা টাইম মেশিনের মতো ইম্পসিবিলিটি, আমি মানুষের থেকে তো কখনো চিনতে পারবো না অ্যাকচুয়ালি। তার ওভার কি নিজেদের চিনতে পারছে? না এটা সবসময় এটা- একটা চেষ্টা, না না ভাই, চেষ্টা আমরা তো চলতে খুব থাকে। অর্ডিনারি মানুষ, আমরা কিভাবে চিনতে পারবো? আমাদের তো অ্যাটলিস্ট চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হলো যে নেপালে পাহাড়ে যেতে হবে, পাহাড়ে যে গুহার মধ্যে বা মেডিটেশন হয়তো কোথাও যেতে হবে না, এখানেই আমরা বসে জ্যাম করতে করতে হয়তো ওর বুঝতে পারবো আসলে যে জাফরি ইজ আচ্ছা, রাইট, এখানে এটা একদমই আমার মতামত। আমার কাছে হ্যাঁ, মনে হয় হ্যাঁ, যে please. বাংলা গানের একটা অনুগ্রহ সময় চলতেছে, যে আমরা ধরেন যে 90s এ যেরকম অনেক গ্রেট মিউজিশিয়ান পাইছি, আমরা গত 10-15 বছর এরকম কোনো গ্রেট মিউজিশিয়ান কি দেখি? না এরকম আমার মনে হয় না, অনেক গ্রেট অনেক গ্রেট মিউজিশিয়ান মিউজিশিয়ান আছে। লাইক মানে যদি আমাকে একদমই যদি নেম করতে হয় গত 10-15 বছরে আমার অনেক প্রিয় ব্যান্ড আছে। লাইক আই উড অফ কোর্স সে অ্যাশেস, আমার খুব ভালো লাগে তাদের। আই লাভ অ্যাশেস। নেমেসিস, Nemesis, তারপর Juice. সংরাইটারদের মধ্যে মানে সিঙ্গার সংরাইটারদের মধ্যে এই যে সোনার বাংলা সার্কাসের কথা বললা তুমি, Amazing. মুইজ মাহফুজ একজন, এরকম তো আগে সোনারবাংলা সার্কাস, হ্যাঁ মানে 10 10 বছর 15 বলতে তুমি না। জাস্ট 2010 থেকে 2020-25 এরকম এরকম 10-15 বছর। 10-15 বছরের মধ্যে তাহলে অনেক দারুণ ব্যান্ড আছে। কনক্লুশন আছে, তারপর Owned আছে। ওন্ড আছে, তারপর ফিরোজ জং আছে, মাত্র 5 আমি বছর বলতে হয়েছে চাইছি ওনার ধরো, ব্যান্ড। এরা কি মানে জেমসের মতো হাইপ ক্রিয়েট করতে পারছে? এটা তো সময় বলে দিবে। করতে পারছে? পারে তো নাই। বা হাসানের মতো, বা কিন্তু- মানে একদম টোটাল মানে একটা দুইটা ইয়েস। না দেখো, তখন মানুষের আরো বেশি গান শোনার সময় ছিল। জেমসকে তখন একটা অ্যালবাম দিতে হইতো, একটা Exactly. সিঙ্গেল দিয়ে হইতো না, বাট এখন মানুষ কানেক্ট করতে হতেছে একটা সিঙ্গেল দিয়ে। একজন একটা গান সিঙ্গেল রিলিজ করতেছে, এটাতেই একটা ফ্যান বেস তৈরি হয়ে যাচ্ছে মানুষের, যেটা জেমসের পক্ষে তার 3-4টা অ্যালবাম করে এসে তারপর তার একটা ফ্যান বেস তৈরি হয়েছে। এমন না যে স্টেশন রোড বা জেল থেকে বলছি করার সাথে সাথে রাতারাতি সে জনপ্রিয় হয়ে গেছে। কিন্তু তখন মানুষের সময় ছিল একটা অ্যালবাম ধরে শোনার, যে কারণে তাদেরও অনেক গান করতেছে। জেমসের আই থিঙ্ক 450-500 গান রিলিজটা, সো এই পরিমাণ গান তার দিতে হয়েছে টু কমিউনিকেট উইথ দ্য পিপল। বাট এখন আসলে ওটা 10 ভাগের 1 ভাগ গান দিলেই মানুষ অনেক ভালো কমিউনিকেটিভ লেভেলে চলে যাচ্ছে, যদি তুমি কাজের সংখ্যায় বলো। তো ওই জায়গা থেকে হাইপ তৈরি করতে পারার, যেমন আমি অ্যাশেজের উদাহরণ দিলাম, অ্যাশেজের যদি তুমি কোনো কনসার্টে যাও, তুমি মানে একদম দেখবা ক্রেজি ফ্যান, হাইপ ক্রিয়েটেড। হাইপ ক্রিয়েটেড। সোনার বাংলা সার্কাস বা হাইওয়ে সমসাময়িক ব্যান্ডের আচ্ছা। আমাদের, ফিরোজ জং ইনফ্যাক্ট এখন, এনিওয়ে তো এরা সবাই হলো যে একদম তোমার মানে একদম এরা লাইক ফিরোজ জং এর ট্যাটু যদি কালকে কোনো ছেলে করে আমি আশ্চর্য হব না, এরকম ফ্যান ফিরোজ জং আচ্ছা এর, আচ্ছা আচ্ছা। তাই না? সহজিয়ার সময়টা- সহজিয়া, জাফরি, right. কোন সময়টা আসলে চ্যালেঞ্জিং ছিল গানের জন্য? এই সময়টা নাকি আগের সময়টা? মানে আগের বলতে ধরেন আরো 20 চ্যালেঞ্জ এক এক সময় এক 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 রকম এক চ্যালেঞ্জ সময় আর কি। তৈরি Basically হয়। এখন এই এই যে তখন যেটা হয়তো যদি দেখতেছেন, একজন মিউজিশিয়ানের না, তখন যদি ধরো তুমি একটা মানুষের ক্ষেত্রে মানে মিউজিশিয়ানের ক্ষেত্রে তোমার একটা গান রেকর্ড করা বা রিলিজ করা একটা চ্যালেঞ্জ ছিল, তাহলে এই মুহূর্তে একটা মানুষ আরো মানে থাকে না যে অথেন্টিক মৌলিক হওয়া বা অনেস্ট হওয়ার জায়গায়, ঠিক আছে, ডিস্টিংগুইশড হওয়াটা একটা চ্যালেঞ্জিং হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এই যে ইনস্ট্রুমেন্টস বেড়ে গেছে, আগে ইনস্ট্রুমেন্টস ছিল না। রাইট। না, আগে ওদের tools ওই ছিল না। স্ট্রাগলটা ছিল, মানে That এই যে is a রেকর্ড very করা, core গানটা struggle. ইয়া করা। আবার এটা ইজি হয়ে গেছে বলে আমাদের স্ট্রাগল হচ্ছে মার্কেট এখন ওভার স্যাচুরেটেড, যেটা Exactly. বলতেছেন যে গত 10 বছরের মধ্যে কি কি রকম। আর ওই টাইমে মানে এরা জাস্ট Oversaturated. ওয়েস্টার্ন আমাদের মিউজিকই মনে তো হয় আনছে। মানুষ এখন এত বেশি শুনতেছে, প্রচুর কাজ কন্টেন্ট, অনেক content, অনেক content, সময় নাই। যে একটা বিশেষ ফিগার একদম সবার কাছে যাওয়া, হুম। মানে অ্যাজ এ ক্লাসিক হিসেবে হুম। এটা আর কি বিশেষ ফিগার তৈরি হইতেছে না, অনেক ফিগার তৈরি হুম, হইতেছে, অনেক। মানে ডিফারেন্ট আবার এরকমও হয় যে ফিগার তৈরি হয়ে 1 বছর বা 3 মাস 6 মাস ট্রেন্ড Exist শেষ, করতেছে। তারপরে ও যে বের করছে সবাই হাইপ করতেছিল, ওরা ভুলে গেছে। এখনো মার্কেটটা এরকম, এত নিউ স্টাফ এভরিডে কন্টেন্টস। আপনারা কি মনে করেন যে আপনাদের সেকেন্ড অ্যালবাম থেকে এরকম একটা গান হাইপ তুলবে? বা ওইটা আসলে ম্যাটার করে হইলে না, অনেক ভালো লাগবে। ভালো লাগবে বাট ম্যাটার করে না আসলে আমাদের কাছে এই মুহূর্তে, মানে না, যদি এরকম হয় তাহলে একটা মেইন কথা হচ্ছে হাইপ তৈরি হোক আর না হোক, ভালো লাগুক, এটা খুব ম্যাটার করবে। ব্যঞ্জনা হ্যাঁ, কাজ সেটাই। করবে না এটা খুব সুখের বিষয় হবে যদি এটা হয়, আমরা খুব হ্যাপি হব। কিন্তু এটা না হলে মানে আমাদের মনে হয় যেমন আমাদের গানেরই লাইন আছে যে কেউ আলাদা কিছু না, আচ্ছা। হ্যাঁ সবাই যে যার মতন, কেউ আলাদা কিছু না, যে একটা মানুষ আমাদের গান ভালো লাগতে হলে তার যে খুব আলাদা হইতে হবে একদমই
এরকম না আমরা যে খুব আলাদা, বা আমাদের মিউজিক যে অনেক আলাদা আলাদা, হতে হবে এইসব আমরা মনে করি না। কাউকে ভালো লাগানোর জন্য। হ্যাঁ, কাউকে ভালো লাগানোর জন্য। So, যে যেরকম মিউজিক খুবই নরমাল, হ্যাঁ, হ্যাঁ আর খুব নরমালি যেন মানুষ শুনতে পারে। এনজয় করতে হ্যাঁ। পারে, এটার পিছে যে খুব ভাব ধ্যান ধারণা এগুলা কিছুই যে নাই, কিছুই নেই, কিছুই নেই। বা এটা যে এটা কোনো কাজে আসবে আপনার সেটাও না। আপনার ভালো লাগলে আপনি এটা ক্যারি করবেন, ভালো না লাগলে এটা মাথায় কোথাও রেখে দিবেন। আমরা এভাবেই ফিল করি যে আমাদের ফর দ্য লিসন ফর দ্য লিসেনার্স আর For the কি। listener, হ্যাঁ exactly. তো স্ট্রাগল চেঞ্জ হয়েছে কিভাবে? ওই তো ওভার স্যাচুরেটেড হ্যাঁ, মার্কেট। এটা একটা খুবই সবার বাসায় মানুষ মিউজিক করতে পারতেছে বা যাই করতে পারতেছে, রাইট? এমন হচ্ছে যে মানে এটা তো টেস্ট তো পার্সন টু পার্সন ভ্যারি করে। আমার হিসেবে দেখতেছি যে অনেক ভালো একটা মিউজিক তার অ্যালবাম নিচে পড়ে গেছে, কেউ ভিউজ টিউজ নাই। Right, right. আর একটা ফালতু একটা আমার টেস্ট ওয়াইজ ফালতু একটা সিঙ্গেল ওইটা হাইপ মিলিয়ন ভিউজ, এরকম কিন্তু এখন হয়। সো এরকম হয়ে যায় যে ভালো একটা মিউজিশিয়ান মরে পড়ে গেল বিকজ গেল। এখন এরকম রিস্ক আর ওই কি। ভিউটা তো অ্যাকনোলেজমেন্ট না। না কিন্তু না, না, প্রফেশনালি আগে যেটা পারতো এখন ভিউটা দিয়ে প্রফেশনালিও যাইতে পারবে আরেকটা জায়গায়, যে আমার ভিউজ আছে, আমার এরকম একটা That will জিনিস give you run the করতে হবে। financial means to Financial go means, to another yeah. place. Yeah. নট অনলি ফাইন্যান্সিয়াল মিনস, এটা এসইও বা ইয়েতেও হেল্প করবে। যে একটা গানের যদি তুমি লেটস সে যে আর্টিফিশিয়ালি ওটার ভিউ বাড়াও, তারপর ওটা সবার কাছে এমনি ওই তো আলটিমেট গোল হচ্ছে রিচ করা, রাইট? Reach করা, reach করা। সো যেটা আমাদের বিশ্বাস যে আমাদের মতন অনেক মানুষ ফিল করে, ঠিক আছে? So, আমরা আমাদের ফিলিংসটাই যেহেতু শেয়ার করতেছি, তারা তাদের মতন খুঁজে নেবে। সমধর্মিতা। সমধর্মিতা, হ্যাঁ সেই। সমধর্মিতা মানে ভাই সমধর্মিতা ভাই, বের ভাই, করার brother. পর অ্যালবাম হিসেবে সমধর্মিতা বের করার পর আসলে পরে মানে ফিডব্যাক যা পাইছেন হ্যাঁ। সেগুলো শুনে আসলে কোন কোন জায়গায় মনে হয়েছে দ্বিতীয় অ্যালবামের ক্ষেত্রে ওই জিনিসগুলো অ্যাপ্লাই করছেন কাজের ক্ষেত্রে? যেমন এই যে ও বলতেছিল Recording- যে recording process এ different রেকর্ডিং হবে। প্রসেস যেমন যেমন থাকে না যে কিছু জিনিস মানে কিভাবে বুঝা বলবো যে ওই রকম রেকর্ডিং এর সেটআপে যেখানে হলো লেয়ার বাই লেয়ার রেকর্ডিং হয়, সেটা সেটআপে অনেক সুন্দর সুন্দর গান আছে, আমরা অনেক নিখুঁত অনেক নিখুঁত কাজ আছে। কিন্তু আমরা কেমন জানি ওইটার চেয়ে নিজেদেরকে খুঁজে পাই যখন হইলো যে আমরা একটা মানে র একসাথে বাজে। একসাথে বাজে একটা ইনভিজিবল গ্লুর কথা বলতেছিল রাতুল তখন। এইটা নিয়ে আমরা অনেক চিন্তা করছি, যে কারণে আমাদের প্রথম অ্যালবাম রেকর্ড হয়ে যায় মোটামুটি 21 সালে, কিন্তু আমরা রিলিজ দেই কিন্তু 25-এ। So, এই যে 21 থেকে 21, 22, 23, হ্যাঁ এই কয়েকটা বছর আমরা কিন্তু নিজেদেরকে ডিসকভার করি যে ওই ইনভিজিবল গ্লুটা আমাদের আছে, আমরা কি ওটা রেকর্ড করতে পারি কিনা, মানে তো গ্রুমিংটা করি। এবং এখানে একটা জিনিস আমরা মিস আউট করে গেছি, আমাদের ফার্স্ট অ্যালবামে কিন্তু আমরা 3জন মেম্বার, এখন তখন আরেকজন ছিল, সে হলো প্রিয়ন্ত, আমাদের বেসিস। আমাদের বেসিস ছিল। হ্যাঁ, আমাদের প্রথম বেসিস। সো ফর লাইফের অন্যান্য বিভিন্ন রিজনের কারণে না, না। পরেও হ্যাঁ, let me stop you right হ্যাঁ, there. হ্যাঁ। আমাদের প্রথম বেসিস প্রিয়ন্ত না, আমাদের অনেকজন বেসিস ও, আচ্ছা। এবং গেছে we consider হওয়ার পর। everyone, তখন তো আমাদের original ছিল। yeah, but we went over. তখনই আই কামি না। তখন আমরা যখন রোভার ছিলাম তখনই তো এই বেসিস গুলো আসছে, রাইট? রোভার স্থির হয়েছে এখন তাইলে? রোভার এখন অনেক স্থির হয়ে গেছে, কিন্তু চলবে। রোভার তো স্থির হওয়ার বিষয়। রোভার ওটাই, স্থির ওটাই। হয়ে গেছে, কিন্তু ওয়ার্ল্ড তো টার্ন করতেছে, তো ওয়ার্ল্ডের সাথে মানে আমরা- ঢেউটা মানে কমছে রোভার কিন্তু কখনো আগে baseless হয়ে যায়, কখনো রোভার স্থির হয়ে যায়। আমরা ওই যে বেসিস চলে যাওয়ার পরে আমরা বেসলেস হয়ে যাইনি। আপনাদের গানে একটা বাংলা সিনেমারও একটা হ্যাঁ, হ্যাঁ। ইনফ্লুয়েন্স আছে। এটা বাংলা সিনেমার গান এখন যে সাম্প্রতিক সময়ে যে গান হয়েছে আর আগে যে গান হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। বেসিক আলাপের জায়গা কোনগুলো? এই যে আগে যেমন গান হয়েছে আমরা শুনছি পড়ে না চোখের পলক, এখন আরো আগে যে আকাশের কাছে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। তারপরে আছে হচ্ছে কি তুমি আমার কত চেনা সে কি জানো না, তো একটা এগুলা বিবর্তন ঘটছে কেন? হ্যাঁ, একটা সময় এগুলো তো- আমরা ছোটবেলা শুনছি। শুনছি। হ্যাঁ। না চাইলেও শুনছি। না চাইলেও বাপ মা- শুনছি। বাপ মা সবাই ছিল, হ্যাঁ, খালা ছিল। দুপুরে শুক্রবার আমরা দুপুরে বুঝতে পারি নাই যে আমরা কতটা পছন্দ করছি, আওয়ার সাবকনশিয়াস মাইন্ড এখন এগুলো রয়েছে। আমাদের হ্যাঁ। মানে মনের মধ্যে বসে গেছিল ছোটবেলা। হ্যাঁ, তো ওগুলা এখন এর জন্য ইচ্ছা করে যে আমাদের গানের মধ্যে আমরা বাংলা সিনেমার গানের যেরকম ছিল ওরকম সুর আনিয়ে। এইটা ধরেন বাংলা সিনেমার গানের যে ভাষা, সেই ভাষা কিন্তু অনেক কানেক্টেড ছিল।
যেটা হ্যাঁ। ধরেন দা রোভারের ভাষা এখনো অত কানেক্টিভিটি হয়ে ওঠে না। ওটা একদম সবার জন্য, হ্যাঁ হ্যাঁ মানে এমন ভাবে ওই জিনিসটা রেডি ভাষা কানেক্টিভিটি উঠে না হওয়ার কারণটা হচ্ছে ভাই আমরা তো আসলে জানি না বাংলা ঠিক করে। হ্যাঁ আমরা না ইংলিশ আমরা জানি না না বাংলা জানি না আরবি কিন্তু জানি আমরা কিন্তু তোমার না সাথে উর্দু জানি। একটা কমিউনিকেট করতেছি, বডি ল্যাঙ্গুয়েজ, কথা। আমরা যাই শিখছি আমাদের বাসা থেকে শব্দ বই পইরা যেখান থেকেই হোক ওগুলাই আমরা আমাদের তুমি খেয়াল করে দেখবা যে আমাদের সিম্পল ওয়ার্ডস যেগুলা ধরেন একজন যে পড়াশোনা করে নাই সে ওয়ার্ডগুলো পড়লে একটু কানেক্ট করতে পারবে। কোন কোন বাংলা সিনেমার কোন কোন গানগুলো হইতাছে মানে ইনফ্লুয়েন্সার যে আমাদের ইনফ্লুয়েন্স বা হইতাছে দোলা দিয়ে গেছে, এই যে এই যে- ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, কত সুন্দর গান, অ্যামেজিং একটা গান। হ্যাঁ ওই সময় তো বেশিরভাগই গানই একজনই গাইতো, অ্যান্ড্রু কিশোর, অ্যান্ড্রু কিশোর, জাফর ইকবাল, ইকবালের গাওয়া। আগুন আগুনের এটা অ্যান্ড্রু কিশোর গাইছে। সাবান দিব এটা ডইলা, অ্যান্ড্রু কিশোর এটা গাইছে, গাইছে, probably জাফর ইকবাল জাফর ইকবাল acting গাইছে। করছে। But he was in the movie. আচ্ছা হ্যাঁ ও acting করছে। আগুনের অনেকগুলো গান আছে, হ্যাঁ, ডিপজলের সাথে হ্যাঁ, রাফেল হ্যাঁ। গাইছে, সাবান দিব ডইলা, না ওটা তো দীপ জলের সাথে যেগুলা, কিন্তু সালমান শাহর সাথে তারপর ধরো এইখানেও ধরো এই যে কলকাতা বাংলার অনেক মুভির গানও, যেমন ওই যে একটা আগুনের দিন শেষ হবে, এটা কি কলকাতা বাংলা এটা কি কলকাতা বাংলা? নাকি এটা এটা আমি প্রশ্ন এটা করতেছি। মানে না এখানে এটা আলমগীর তো কুমার শানুর গাওয়া এটা। হ্যাঁ এটা শুধু বোধহয় আলমগীর ছিলেন আচ্ছা একমাত্র আচ্ছা, বাঙালি আচ্ছা, ইন আচ্ছা। দা Whatever, song. এই যে ধরো বাংলাদেশ আচ্ছা যদি আমি এভাবে বলতে চাই, তার যারা ধরো এই গাজী মাজহারুল আনোয়ার ওনার কথা যদি বলি, বা সত্য সাহার কথা যদি বলি, ইনারা তো আসলে লিটারেচারের আসলে মানে তারা তো মিউজিক কম্পোজ করছে, গান লিখছে এন্ড হোয়াট নট, তারা তো আসলে ওই বিশাল একটা সাহিত্যকে ধারণ করে কাজগুলা করছে। তারা একদম মানে একদম ওয়ার্কার লেভেলের, তুমি তাকে বলবা যে আধা ঘন্টার মধ্যে গান দিয়ে তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ গানটা সে লিখে দিবে। তাদের এই ক্যালিবারটা ছিল, তারা সবসময় এই কাজগুলো করছে। এই ধারাবাহিকতাটা তুমি মানে এর আশেপাশে বড় হইলে, তোমার জীবনটা এর আশেপাশে কাটলে তুমি এদেরকে টাচ করে যাবাই। আর আমাদের গানগুলো হইলে যে আমরা যেমন কথা বলি, তুমি খেয়াল করে দেখবা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা এটা যে বলতেছিল বাংলা একটু ইংলিশ একটু মিলা, ঢাকার ভাষা ঢাকার ভাষা যেটা আমরা আমরা যেটা- ঢাকার এটা মেট্রো, ঢাকার বড় মেট্রো, মেট্রো, কিন্তু এখানে মেট্রোর যে- মধ্যে আবার মেট্রোর মধ্যে ওই যে ফকির হাঁটতেছে, ও যেমন হইলো যে চোখ অন্ধ কিন্তু আলো পাইতেছে আকাশ থেকে একটা, ওকে নিয়ে যেতেছে, যেটা লাইফ আগায় নিয়ে যেতেছে। অন্ধ তো পুরোপুরি অন্ধর অনেকগুলা লেভেল আছে, রাইট? সাম পিপল সি ব্লার্ড, সাম পিপল ক্যানট প্রবাবলি সি এনিথিং, সাম পিপল ফিল লাইট। হ্যাঁ সো আবার অন্ধত্ব এটাও মানে অনেকে দেখতেও চায় না, দেখতে চায় না এরকম ইয়েস ইগনোরেন্স। ইগনোরেন্স। কিন্তু এই সব মিলেও যে মানে যে ফকিরটার কথা বলতেছিলাম, তার থেকে অনুপ্রেরণাটা নিয়ে এই মেট্রো গিটার হাতে নিয়ে আমাদের ক্যারেক্টারটা এরকম দাঁড়াইছে আর কি। সেখানে বাংলা ছবির গান আছে, সেখানে সেখানে Indian লেড classical জেপলিন music আছে, সেখানে হ্যাঁ ইন্ডিয়ান ক্লাসিক্যাল আছে, রবিশঙ্কর আছে, সেখানে ইন্ডিয়ান আবার ক্লাসিক্যাল ফিরে আছে, গজল আছে, গজল আছে, কাওয়ালি আছে, কাওয়ালি আছে। মাইজ ভান্ডারি আছে, হ্যাঁ মাজারের গান আছে। তো মানে যেটা আমরা দেখছি শুনছি, যেটা অ্যাবজর্ব করছি, আগের ওটাই আর কি। সময়ের যে হ্যাঁ। মানে আমরা গান টান দেখি বিভিন্ন সময় দেখি হ্যাঁ। যে জেমসের গান হচ্ছে হ্যাঁ। মার্জুক রাসেল লিখছে, রাইট ইভেন সৈয়দ শামসুল হক অনেক গান লিখছে, রাইট রাইট তারা তারা না না, ওইটা হ্যাঁ। শামসুর রহমানের, শামসুর তারায় রহমান, তারায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সৈয়দ শামসুল হকের ওই যে হায়রে মানুষ রঙিন মানুষ দম আচ্ছা আচ্ছা এন্ড্রু কিশোরের গান। তো আমার কাছে একটা জিনিস মনে হয়, যখন কবিতা বা কবিদের থেকে বা প্রপার আর্টিস্টদের থেকে ফিল্ম এবং মিউজিক একটু দূরে সরছে, তখন এটা একটু জনবিমুখ হয়ে উঠছে। এটা নিয়ে আর তোমার এইটা দূরে কি কখনো সরছে? আসলে মানুষ এটা কখনো আমার মনে হয় না দূরে সরছে। যেটা হয়েছে যে মানুষ অ্যাডাপটিভিটি, দেখো মানে আগে আমরা হইলাম যে ধরো এই চিঠি সময়ের লিখতাম। কোনো জনপ্রিয় হ্যাঁ। কবির কবিতা নিয়ে খুব ভালো গান তুমি আচ্ছা, পাবা না। ওইরকম মানে ওই অর্থে। যেটা হইতাছে ধরো শামসুর রহমানরা করতো বা সৈয়দ হকরা করতো, যে কোনো লিরিকের জন্য সৈয়দ হকের কাছে যাওয়া হতো, রাইট 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 ঠিক আছে? বা মার্জুক আচ্ছা, রাসেল, আমি মার্জুক এবার রাসেল বুঝতে তো পারছি। পোয়েট, হ্যাঁ হ্যাঁ মূলত সে পোয়েট। হ্যাঁ, হ্যাঁ। তো এরকম ফরহাদ মাজার ইভেন Right, ফরহাদ right. মাজারের একটা গান ওই যে সঞ্জিত চৌধুরী রাইট গাইছে। রাইট রাইট তো এরকম ব্যাপারগুলো ছিল, যেটা এখন একটু, যেমন প্রবল রিপন একজন পোয়েট, হ্যাঁ Yeah. পোয়েট সিঙ্গার। হ্যাঁ প্রথমত সে পোয়েট, মানে তার yes, অনেক হ্যাঁ, আগে বই হ্যাঁ, বের হয়েছে, আমি নিজেও হ্যাঁ। করছি, নৈশব্দের কি যেন একটা নৈশব্দের কাব্য এরকম কিছু একটা, হ্যাঁ। তো
যার ফলে বা মুইজ ভাইও পোয়েট, Right, right. তারা শূন্য মাতাল নামে একটা জিনিস করতো। রাইট কবন তাদের লেখার মধ্যে তাদের লিরিকের মধ্যে কিন্তু ওই ব্যাপারগুলো আছে। পোয়েটিক হ্যাঁ, একটা পোয়েটিক একটা অ্যাস্থেটিক্যাল ব্যাপার আছে। তো এইটা আমার কাছে মনে হয় ভারী যে বাংলা একটু আছে। এই সময় একটু কম, যেটা আমাদের আগের সময় একটু বেশি ছিল। হ্যাঁ, এটা ভালো বলছো, কিন্তু এইটা অ্যাকচুয়ালি খুব বেশি কমও না। এটা খুবই মাইক্রো জায়গা থেকে, ধরো তুমি জাহাঙ্গীরনগরে আমার অনেক বন্ধু বান্ধব আছে কাছে, তারা হলো যে এরকম এই চর্চাগুলা করে। এটা যদি তুমি ধরো একটা জনরার নাম দাও, এটা পোয়েটিক লিরিক্যাল জনরা, এই জনরা নিয়ে আমার অনেক বন্ধু বান্ধব কাজ করে। তারা ওইরকম ভাবে যে জায়গায় রিপন ভাই বা মুইজ ভাই গেছে, তারা ওই এখনো ওই জায়গায় ব্লুম করে না। ইভেন মেঘদলের ওই যে শিবু ভাই, শিবু হ্যাঁ। মুশিল, সেও কিন্তু পোয়েট। হ্যাঁ, না না যার ফলে ওনারা সুরগুলো একটু আচ্ছা একটা lyrical একটা ব্যাপার লিরিক্স আছে, লিখতে একটা পোয়েট অন্যরকম হইতো আছে। হয়তো। না, আমি অবশ্যই মানে এটা তারা তো পোয়েট, তাদের যে পোয়েটিক অ্যাসপিরেশনস গুলা তারা যে অ্যাড করতেছে গানে, সেটা তো দ্যাটস দেয়ার, সেটা অফকোর্স আছে। বাট আমি বলতে চাচ্ছি যে তারা তো পোয়েট কাম মিউজিশিয়ান, কাম মিউজিশিয়ান। তারা তো খাতায় লিখতে পারতো, তারা গানে কেন গানে বসে গেল? কেন হ্যাঁ, আসলো? এক্স্যাক্টলি। আমার এটা হলো যে চিন্তাটা হলো যে এইভাবে তাদেরকে যদি আমরা সং রাইটার টোটাল একটা জায়গা থেকে বলি, তাদের অ্যাড করা সং রাইটিং এর জায়গা থেকে বা লিটারেচারের জায়গা থেকে যে অ্যাডিশনটা তারা করছে, ঠিক আছে, এই অ্যাডিশনটা আসলে মানে একটা মানে নেক্সট লেভেল আসলে, ঠিক আছে, এটা নেক্সট লেভেল অফকোর্স। ওই জিনিসটা এই মুহূর্তে যে আরো মানুষ যে করতেছে না, সেটা আমি আসলে খুব বেশি দাবি রেখে বলতে পারতেছি না, কারণ আমি অনেকজনকে চিনি যারা এখনো ওরকম ভাবে হলো ব্লুম করে নাই, কিন্তু তারা হইলো যে এই খুব সুন্দর ক্যালিবারটা রাখে। টাইম তো সবসময় চেঞ্জ। বাট তুমি যে তখন একটা প্রশ্ন করলে যে কবি এবং মিউজিশিয়ানের যেই সামঞ্জস্যতা বা এটা একটু কম, এইটা একটু কমে গেছে ফর শিওর। কারণ হলো আগে যেমন ধরো গ্রিনিচ ভিলেজে যেভাবে বব ডিলান আর অ্যালেন গিন্সবার্গ যেরকম একদম। গান করছে, বা হ্যাঁ ওইরকম ধরো আমাদের আমার একটা সোশ্যাল ইন্টারাকশন, ওইরকম ধরো আমাদের এখানে মার্জুক আর জেমস করছে, তাই না? বা ধরো এই যে কামরুজ্জামান কামু আর সঞ্জীব চৌধুরী করছে, রাইট? এই চর্চাটা একটু কমে গেছে। আই থিঙ্ক এটার কারণ হলো পার্ক কমে গেছে, মানুষের ভেন্টিলেশনের জায়গা কমে গেছে, মানুষের আড্ডার জায়গা কমে গেছে, ঠিক আছে। হ্যাঁ, এইসব জিনিস আগে তো শহরটা এত গিরিঞ্জি ছিল না, তো যে কোনো জায়গায় 15-20 মিনিটে পৌঁছানো যেত, আর এবং টাইম বসারও জায়গা তার বসারও জায়গা ছিল, নিরিবিলি ছিল। টাইম চেঞ্জ হয়ে গেছে। না না, এটাই বেসিক্যালি এখন তো এরকম মানে আমি নতুন সময় যেই আর কি। জেনারেশনে বড় হয়েছি, পাইছি বই দেখছি, বড় ভাইদের কাছেও আমার বাসায় অনেক বই, আমি বই খুব কম পড়ছি। আমি বই মেলায় যাইতাম বই কেনার জন্য, মজা লাগতো, সবার সাথে যাইতাম, কিন্তু কম পড়ছি। কিন্তু আমি ওই গল্পগুলাই অডিও বুক শুনছি। রাইট, আচ্ছা, বুঝতে So, পারছি। হয়ে গেছে মিডিয়া ভাই। ডিফারেন্ট ভাবে কিন্তু অ্যাবজর্ব করছে। আমার ওই লিটারেচার সেন্স বা ওই রকম মনে হয় কম, ঠিক আছে। Same, আমি same, জাস্ট স্টোরি same. শোনার জন্য শুনছি, ব্রেনে ঢুকছে, একটা এন্টারটেইনমেন্ট পাইলাম যে মজার স্টোরি, ফেলুদা একটা মজার কাজ করছে, শার্লক হোমস একটা মজার কাজ করছে, ডান। সো আমার মধ্যে ওই পোয়েট্রিটা হয়তো বা এরকম টাইমের জন্য এটা হইতে পারে যে পোয়েট্রি লিখিত যে এই জিনিসটা, ওইটার থেকে এখন এটা- ভিজুয়াল মানে ইনটেকটা বেশি। আচ্ছা, সো এখন অন্যান্য হয়তো বা ওই medium-এর পোয়েট্রির intake। দিকে Exactly, এটা একটা না সময়ের হয়। কারণেও আমরা হ্যাঁ। আমাদের আগেও যারা বড় হয়েছে বা আমরাও এখন তো ধরো একসময় shift করে ফেলছি। একসময় কিন্তু কমিউনিকেশনের একটা মাধ্যমে ছিল, সেটা হলো চিঠি, চিঠি। নাহলে টেলিগ্রাম। এখন যে কেউ তুমি লাস্ট চিঠি লিখছো কবে? তাই না? আমাদের কত মানুষের প্যারেন্টস চিঠির আমরা মাধ্যমে হচ্ছে হ্যাঁ, আমরা আমার- আর বেশি দীর্ঘায়িত করব না, কারণ হ্যাঁ, হ্যাঁ, আমাদের nice. সময় আছে। খুব ভালো লাগলো Wonderful আসলে। একটা session, আড্ডা। তো এটা আমরা হচ্ছে শেষ করে ফেলবো। তো শেষ করার আগে আমরা হচ্ছে একটা গান গাইতে গাইতে আমাদের আজকের আড্ডাটা এখানে শেষ করছি। দেখা হবে আগামী কোনো আড্ডায়। আর যদি কিছু বলতে চাও এখন হ্যাঁ, আমি বলে বলতে ফেলো, চাই কারণ আমাদের প্রথমত সবাই- আসলে তোমাদের থ্যাংক ইউ জানাতে চাই যে আমরা নতুন একটা ব্যান্ড, তোমরা হলো যে সময় নিয়ে আসছো, ঠিক আছে। Thank you. আমি ক্যামেরার সামনে ফরহাদ, তোমাকে অনেক ধন্যবাদ দিচ্ছি, ক্যামেরার পেছনে প্রভাত ভাই, মনোয়ার আছে, Thank you, সবাইকে guys. অনেক Thank ধন্যবাদ you. দিচ্ছি, থ্যাংক ইউ। তোমরা সময় নিয়ে আসছো, আমাদের সাথে আড্ডা দিচ্ছ। একটা বাজে ঝামেলা হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এই যে তিনজনের নামই হইতাছে, আমরা হচ্ছে বলি নাই, এখন একটু জাফরি যদি বইলা দিতে আর কি। ও এর জন্য বারবার শুধু জাফরির কাছে ফার্স্ট জিজ্ঞেস করে। এই যে, না, নাম নাম নাম- নাম জানা আছে, হ্যাঁ, কিন্তু আমি তারপর- মাঝখানে ভাবছিলাম যে আমি কি বলে নিব নাকি আপনাকে নামগুলা। না, খুব ভালো হয়েছে। এটা আমি বলতে চাই, এটা কেন, কারণ একটা লাস্ট শো তো আমি এভাবেই বলছি। তো আমার সেদিন শো করতে যেতে যেতে আমার মনে হয়েছে, আচ্ছা পৃথিবীর সব শ্রেষ্ঠ মিউজিশিয়ানরা লেফট হ্যান্ডেড,
পরে দেখলাম যে না, আমার ব্যান্ডে পৃথিবীর শ্রেষ্ঠ মিউজিশিয়ানরা বাজায়, ঠিক আছে? অন গিটারস রাইট হ্যান্ডেড জিমি হেন্ড্রিক্স রাতুল, ঠিক আছে? অন ড্রামস রাইট হ্যান্ডেড রিঙ্গো স্টার তুনার, এন্ড অন বেস আমি রাইট হ্যান্ডেড বেসিস্ট পল ম্যাকার্টনি। ভালো ভাই, সারা দুনিয়া জুড়ে এখন রাইটিস্টদের আই হোপ মানে না, ও যে এক্সাম্পল গুলো দিয়ে আমাদেরকে ইন্ট্রোডিউস করছে, আল্লাহ মাফ করেন। ওকে, আমরা গানে চলে যাই। তো আমরা যেহেতু শেষ হইতেছে, আমাদের অ্যালবামের টাইটেল ট্র্যাকটাই করি, ওকে। সমধর্মী। তোমাতে আমি খুঁজে পাই নিজেরই প্রতিরূপ, তুমি আমি আর সব কিছু মিলিয়ে প্রকৃতি। মুছে যাবে একদিন সব ধরনের সীমানা, অধিকার সবার সমান, সবারই পৃথিবী। সমধর্মিতা করো সহায়তা, আমাদের মাঝে কিসের প্রতিযোগিতা? আমাদের মাঝে কিসের প্রতিযোগিতা? চলো মোরা হয়ে যাই আবার মাটির মানুষ, আর বেশি কিছু আর লাগবে না সুখী হতে জীবনে। কি করে কেউ করতে পারবে তোমাকে নিরাশ? আমি তোমায় আশ্রয় দেব, রেখো মোরে স্মরণে। সমধর্মিতা করো সহায়তা, আমাদের মাঝে কিসের প্রতিযোগিতা? আমাদের মাঝে কিসের